এইমাত্র কলকাতা গেজেটে 2025 সালের যে এসএসসি পরীক্ষা হবে তার সমস্ত নিয়মাবলী বেরিয়ে গেল। তো দেখে নেওয়া যাক কী কী নিয়মাবলী এখানে রয়েছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে। মে 29, 2025 বৃহস্পতিবারই এটা প্রকাশিত হয়েছে। ডেটও দেওয়া রয়েছে এখানে। তো এখানে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেমো নাম্বার অলরেডি আছে, অর্থাৎ জিনিসটা ফেক নয়। এখানে কোন কোন অ্যাক্টে এই পরীক্ষাটা হবে তার বিস্তারণ দেওয়া আছে এখানে। এরপর রুলসগুলো দেওয়া রয়েছে, যে শর্ট টাইটেলস অ্যান্ড কমেন্টসমেন্ট, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। তো এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। এখানে বিভিন্ন ছোটোখাটো টার্ম দেওয়া রয়েছে, কোনটার মানে কি। তো এগুলো সবই নিয়ম মেনে হচ্ছে। এরপর এখানে চলে আসছে যে নেম অফ দি পোস্ট, কোয়ালিফিকেশান, এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশান। অর্থাৎ দেখুন, পোস্টের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং স্কেল অফ পে যেরকম গভর্নমেন্টের নিয়ম অনুসারে হবে সেরকমই হবে। আর এজ লিমিট দেওয়া আছে মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40, অ্যাজ অন 1 জানুয়ারি অফ দি ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে যে বছর, তার 1 জানুয়ারি হিসেবে হবে। অর্থাৎ 2025 সালে বেরোচ্ছে, তাহলে 2025 সালের 1 জানুয়ারিতে আপনার বয়স যদি 40-এর কম হয় এবং 21-এর বেশি হয়, তখনই আপনি এলিজিবল হবেন। আচ্ছা, এছাড়া যারা ওবিসি, এসসি, এসটি আছে তারা ছাড় পাবে। এছাড়া যেহেতু সুপ্রিম কোর্ট 2016 সালের যে রিক্রুটমেন্টটা অবৈধ ঘোষণা করেছে, সেখানে যারা ছিলেন তারা প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবেন, তার বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। ডিসকোয়ালিফিকেশন কারা কারা বসতে পারবেন না, না যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা বসতে পারবে না, এবং যাদের এগেনস্টে কোর্ট অফ লতে কোনো অভিযোগ আছে বা অভিযুক্ত দোষী যারা, তারাই এখানে বুঝতে পারবেন না। এরপর বলছে ডিউটিজ অফ দ্য সেন্ট্রাল কমিশন ইন রিগার্ড টু সিলেকশন। এই সিলেকশনের সেন্ট্রাল কমিশনের কি ভূমিকা আছে, না তারা টেস্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, বা বিভিন্ন বিষয় যেমন সিলেকশন টেস্ট বা পেপার সেটার, মডারেটর অ্যান্ড দি এক্সপার্ট কমিটি রেফার টু ওয়ান টু ইস্যু নোটিফিকেশন। আচ্ছা, এই সিলেকশন টেস্টের জন্য কোনো নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে কিনা সেটা তারা দেখবেন, এবং টু অ্যাপয়েন্ট ডিস্ট্রিক্ট অবজারভার ফর কন্ডাক্ট অফ সিলেকশন টেস্ট। অর্থাৎ এটা ওনাদের কাজ, ওনারা ঠিকঠাক এটা দেখবেন। তো এটা আমি স্কিপ করে চলে যাচ্ছি। এবার বলেছে ডিউটিজ অফ দি রিজিওনাল কমিশনস ইন রিগার্ড টু সিলেকশন। রিজিওনাল কমিশনের ডিউটিগুলো কী কী, না টু কন্ডাক্ট অ্যান্ড হোল্ড কাউন্সিলিং হবে কিনা দেখবে, তারপরে টেস্টিমোনিয়ালস, ডকুমেন্টস, তার ভেরিফিকেশন, সেসব তারা দেখবে, ঠিকঠাক পরীক্ষাগুলো ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা তাদের দায়িত্ব। যদি এখানে আমাদের বলা হয়েছে যে যারা যারা পরীক্ষার্থী তারা সব কার্বন কপি পাবেন ওএমআর-এর, এবং আরও যেসব জিনিসপত্র আছে সব সেগুলো দেখা হবে। ম্যানার অফ সিলেকশন, এটা খুব ইম্পর্ট্যান্ট। সিলেকশন উইল বি মেড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ মেরিট ইন দ্য ম্যারিট অফ স্পেসিফিক পার্ট এ অফ শিডিউল 2, provided state government may by order direct the central commission to hold the special recruitment drive for reserved category of post in order to ensure adequate representation of such categories in the post of assistant teacher of state। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে তারপরে সেখান থেকে কিন্তু নিয়োগ হবে। আচ্ছা, ভ্যাকেন্সি কীরকম হতে পারে, না অ্যাডভার্টাইজমেন্ট জবে দেওয়া হয়েছে সেই পর্যন্ত যে ভ্যাকেন্সি তাকে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বলা হচ্ছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট পরে অর্থাৎ যখন নিয়োগ হবে তার আগেও কিছু ভ্যাকেন্সি যোগ হলে হতে পারে, তাকে বলা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি। তো সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তাই দেখা যায় কিছু যখন ভ্যাকেন্সি বেরোয় সেটা যদি 24,000 বা 25,000 থাকে, রিক্রুটমেন্ট সাধারণত 200-300 বেশি হতে পারে, কারণ পরে কিছু ভ্যাকেন্সি অ্যাড হয়। তো এরপরে অ্যাডভার্টাইজমেন্ট সেন্ট্রাল কমিশন মে অন রিসিপ্ট অফ রিপোর্ট ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিস আন্ডার রুল 7(2)(a) ইস্যু এ শর্ট অ্যাডভার্টাইজমেন্ট থ্রু নিউজ পেপার। তাহলে নিউজ পেপারে এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। আচ্ছা, ফর্ম অফ অ্যাপ্লিকেশান এগুলো দেওয়া রয়েছে কমিশনের ওয়েবসাইটে, সব কিছু প্রকাশ হবে, ফিস সেগুলো সব কমিশনের ওয়েবসাইটে বলা থাকবে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এগুলো সব পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে।
আচ্ছা, মেথড অফ এসএলএসটি ফর সিলেকশন ক্যান্ডিডেটস অফ প্রিপারেশন অফ প্যানেল। তাহলে প্যানেলটা কিভাবে তৈরি হবে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এগুলো আগেও যা ছিল এখনো সেমই রয়েছে। এখানে বলেছে এটা ইম্পর্টেন্ট 6 নম্বর পয়েন্টটা, সেন্ট্রাল কমিশন শ্যাল ফর্ম এ সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট কমিটি কম্প্রাইজিং নট লেস দেন 2 members ইন দি র্যাঙ্ক নট লোয়ার দেন প্রফেসর। অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসররা এইসব ইন্টারভিউ কমিটিতে তারা সব থাকবেন সেন্ট্রাল কমিটিতে। তাই এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, ইন অর্ডার টু প্রিপেয়ার প্রিলিমিনারি টেস্ট as referred above, the marks obtained by the candidate who has secured last position on the basis of 1.6:1 of the final vacancy shall be the cut-off marks for a particular category। অর্থাৎ 1.6:1 এই রেশিওতেই কিন্তু প্যানেলটা সিলেকশন হবে। তারপরে the said cut-off marks is obtained by more than one candidate. If, however, the said candidate is obtained by more than one candidate, all such candidates who obtain said shall be called for interview। অর্থাৎ কাট অফের থেকে যারাই বেশি পাবেন তাদেরকেই ডাকা হবে ইন্টারভিউতে। তারপরে এখানে অনেক কিছু বলা রয়েছে, বিভিন্ন নিয়মাবলী। তারপর পরের পেজে আমি চলে যাচ্ছি, ভ্যালিডিটি অফ দ্য প্যানেল। এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রতিটা প্যানেল এবং ওয়েট লিস্ট তারা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। অর্থাৎ গত বছরে যা নিয়ম এবছরও তাই নিয়ম। এক্সট্রা কি বলা হচ্ছে না, 6 মাসের জন্য চাইলে স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে সেন্ট্রাল কমিশন তারা বাড়াতে পারে। অর্থাৎ প্যানেলটাকে তারা 1.5 বছর রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরপর কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট। তাহলে তাদের যদি পাস করে প্রিলিমিনারি টেস্টে অর্থাৎ এসএলএসটিতে, তাহলে তাদের কাউন্সেলিং হবে, তারপরে তাদেরকে রিক্রুট করা হবে। আচ্ছা, 90 দিনের একটা পিরিয়ড পাওয়া যাবে রিকমেন্ডেশন লেটারে। তারপরে এখানে আর কিছু নেই সেরকম। এবারে ক্যান্ডিডেটের বিভিন্ন নিয়মাবলী আছে, তারা জয়েন করবে কি করবে না সেই ব্যাপারে বলা রয়েছে। যে এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট, নো মেল ক্যান্ডিডেট শ্যাল বি রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। কোনো গার্লস স্কুলে কিন্তু কোনো পুরুষ ক্যান্ডিডেট তারা কিন্তু যেতে পারবে না। আর দেয়ার শ্যাল বি নো কাউন্সেলিং আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল অ্যান্ড দ্য ওয়েটিং লিস্ট। প্যানেল এবং ওয়েটিং লিস্টের এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো রকম কোনো কাউন্সেলিং হবে না, পরিষ্কার উল্লেখ করা আছে। তারপরে অ্যাপয়েন্টমেন্টের বিভিন্ন নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। তারপরে প্রিজার্ভেশন অফ ওএমআর সিট 16 নম্বর, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দি ওএমআর সিট অফ দি রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডিস্ট্রয়েড বাই দি সেন্ট্রাল কমিশন আফটার 2 years ফ্রম দি ডেট অফ এক্সপায়ারি অফ প্যানেল। অর্থাৎ যেদিন প্যানেলটা এক্সপায়ারি করে যাবে তার থেকে 2 বছর পর্যন্ত ওএমআর সিটগুলো প্রিজার্ভ থাকবে। দি স্ক্যান্ড images of the OMR sheet shall be preserved for 10 years from the date of expiry of the panel। এবং ওএমআর শিটের যে স্ক্যান কপি সেগুলো কিন্তু 10 বছরের জন্য সীমাবদ্ধ থাকবে, 10 বছরের জন্য প্রিজার্ভ থাকবে। এরপর ক্যারিং ফরওয়ার্ড অফ দি ভ্যাকেন্সি হুইচ আর নট ফিল্ড ফর ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ ক্যান্ডিডেটস অর ফর এনি আদার রিজন শ্যাল বি ক্যারিড ফরওয়ার্ড টু দি নেক্সট রিক্রুটমেন্ট ট্রান্সফার অ্যাজ ডিমড অ্যাপ্রোপ্রিয়েট বাই দি স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ যেগুলো ফাঁকা থাকবে ভ্যাকেন্সি, যদি কোনো ক্যান্ডিডেট না পাওয়া যায় সেগুলো পরবর্তী রিক্রুটমেন্টে ট্রান্সফার হয়ে যাবে। এগুলো সব রিক্রুটমেন্টে হয় এইসব নিয়ম। তারপর পরের এইখানে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, শিডিউল 3 বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে। প্রথমটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ক্লাস 9-10। 9-10-এর জন্য বলেছে দি ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। আচ্ছা, এনসিটি প্রদত্ত যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা তাকে থাকতে হবে। কি কি কোয়ালিফিকেশান না, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, ভারতবর্ষের কোনো একটা ইউনিভার্সিটি অথবা বাইরের হলেও হবে, এবং 50% মার্কস তাকে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে পেতে হবে, এবং অবশ্যই বিএড থাকতে হবে। অ্যান্ড
ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, অথবা 4 বছরের ডিগ্রি থাকতে হবে বিএ ইন এডুকেশন, বিএসসি ইন এডুকেশন ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউট। এরপরে নোট এখানে দেওয়া রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ। এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 and 10 in any government aided or government sponsored school having Bengali, English, Hindi, Nepali or Udiya or Santali or Telugu, এইসব যদি ভাষাতে থাকে, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, নেপালি, উড়িয়া, সাঁওতালি এবং তেলেগু অথবা উর্দু, তাহলে কিন্তু তারা as the case may be shall have passed Bengali or English or Hindi, Nepali, Udiya or Santali, Telugu as the case may be as first or second or third language at secondary, higher secondary, graduation, post। তাহলে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েট লেভেলে এই সব ভাষা তাকে কিন্তু পড়তেই হবে, দিলে সে অ্যাপ্লাই করতে পারবে। আর যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাইছে তাকে গ্র্যাজুয়েশন লেভেলে 300 মার্কের একটা পেপার তাকে অ্যাপ্লাই করতেই হবে, অর্থাৎ পাস করে থাকতে হবে। এগুলো আমাদের সকলেরই থাকে। তাহলে 9-10টা কোনো অসুবিধা নেই। আচ্ছা, বয়স হচ্ছে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, আগেই বলে দেওয়া হয়েছে। আর যারা এসসি এসটি ওবিসিরা আছেন তারা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। আর এজ রিল্যাক্সেশন 9, 10, 11, 12 যেহেতু 2016 ক্যান্ডিডেট, তারাও প্রত্যেকে ছাড় পাবেন, তারা সবাই বসতে পারবেন 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর 11-12 এর জন্য একই আছে সমস্ত কিছু, কোনো চেঞ্জ নেই, 9-10-এর মতো একই আছে, শুধু এখানে পোস্ট গ্রাজুয়েটটা মাস্ট থাকতে হবে। আগেরটায় গ্র্যাজুয়েশন থাকলে হতো, এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন অবশ্যই থাকতে হবে এবং সাথে বিএড থাকতে হবে, এবং পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস অবশ্যই দরকার। এবং সেখানে আর বয়সের ক্ষেত্রে একই, এবং ওই ভাষাগুলোর মধ্যে কোনো একটা ভাষা তাকে পড়ে থাকতে হবে। পোস্ট সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েট, মানে যে সাবজেক্টটা তিনি অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টটা এই ভাষাগুলোতে তাকে পড়ে থাকতে হবে। A candidate applying for a subject must have passed at least the postgraduate level examination in the relevant or concerned subject। যে বিষয়ে তিনি পরীক্ষা দেবেন সেই বিষয়ে তাকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এরপর আরেকটা দিয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেলের জন্য। আপার প্রাইমারি লেভেলের জন্য একই সব কিছুই, এবং এনসিটি গাইডলাইন অনুযায়ী তার মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে এবং তাকে টেট পাস করে থাকতে হবে। এগুলো একই, এরও একই বয়স 21 এবং 40। তাহলে এই মোটামুটি গ্যাজেট আর এখানে সবই একই আছে। এবার আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যেখানে বলেছে যে 9-10-এর যে পরীক্ষা হবে সেখানে রিটিন এক্সাম থাকবে 60 মার্কের, অর্থাৎ 60 মার্কের পরীক্ষা হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10 মার্কস থাকবে। যদি 60% তার অ্যাবভ পায়, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট অথবা গ্র্যাজুয়েশনে যে কোনো জায়গায় 60% তার অ্যাবভ থাকলে সে 10 মার্কস পাবে, আর 50 থেকে 60 থাকলে 8, বিলো 50 থাকলে 6। টিচিং এক্সপিরিয়েন্স বলছে 10 মার্ক, এইটা নতুন অ্যাড হয়েছে, যেটা আগে থাকতো না। এবার এটা বলেছে প্রতি বছরের জন্য 2 মার্কস করে পাবে। তাকে সেকেন্ডারি লেভেলে অবশ্যই পড়াতে হবে, অর্থাৎ মাধ্যমিক এবং তার অ্যাবাভ সেই জাতীয় জায়গায় তাকে পড়াতে হবে। পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে পড়াতে পারলেও হবে। এবং ইন্টারভিউতে 10 মার্ক থাকবে, ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এখানে 10 মার্কস থাকবে। অ্যাপিয়ারেন্স বিফোর দি ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, তাহলে তাকে ডেমনস্ট্রেট করাতে হবে, কিছু একটা জিনিস তাকে দেখানো হতে পারে, সেটাতে 10 মার্ক তাকে থাকবে। তাহলে টোটাল হচ্ছে এখানে 60 মার্কস। ফার্স্টে রিটেনে 60 ছিল, তারপর 10, 70, 80, 90, 100, টোটাল 100-র মধ্যে আমার মার্কস ক্যালকুলেট হবে। 11-12-এর ক্ষেত্রেও সেম 60, এডুকেশন কোয়ালিফিকেশন 10, আর এখানে আছে 10 এই টিচিং এক্সপিরিয়েন্স 10, ওরালে 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, তাহলে এটাও 100 মার্ক। এবং আপার প্রাইমারি লেভেলেও
একাডেমিক স্কোর 10 মার্ক, অর্থাৎ বেসড অন মার্কস অন গ্র্যাজুয়েশন। তাহলে এখানে 10 মার্ক, টেটের থাকবে 40 মার্ক, যে টেট পরীক্ষাটা হবে তার 40 মার্কের মধ্যে ক্যালকুলেট হবে, অর্থাৎ 150 মার্কের টেট পরীক্ষাটা 40-এ নিয়ে এসে তার মধ্যে মার্কস ক্যালকুলেট হবে। রিটিন এক্সাম ওএমআর বেসড 25, তাহলে একটা রিটিন এক্সামও হবে, সেটা 25 মার্কের। ওরাল থাকবে 15 মার্কের, লেকচার ডেমনস্ট্রেট থাকবে 5 মার্ক, যেখানে তাকে ইন্টারভিউ বোর্ডের সামনে অ্যাপিয়ার হয়ে এটা করতে হবে, এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকবে 5 মার্ক। অর্থাৎ এখানে বলা আছে অ্যাট দি আপার প্রাইমারি লেভেল, তাকে কিন্তু আপার প্রাইমারি লেভেলে কোনো একটা গভর্নমেন্ট এডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর স্কুল সার্ভিসেস স্কুলে তাকে পড়িয়ে থাকতে হবে, এবং প্রতি বছরের জন্য তাকে 1 মার্ক দেওয়া হবে। সেও একই ব্যাপার, পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে তিনি পড়াতে পারেন। অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস বা পার্মানেন্ট হলে তা অবশ্যই সেই স্কুলের ম্যানেজিং কমিটি বা হেড প্রধান শিক্ষকের তার কিন্তু সিগনেচার বা লেটার লাগবে, এবং সেটাকে প্রডিউস করতে হবে ইন্টারভিউর সময়। এরপর প্রভিশনস রিলেটিং টু কনস্টিটিউশন অফ ইন্টারভিউ বোর্ড। ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকতে পারেন? না, সবাই প্রফেসররাই থাকবেন ওখানে, অ্যাসোসিয়েট প্রফেসররা, এবং তার থেকে কম র্যাঙ্কের কেউ থাকবে না, পরিষ্কার বলে দেওয়া রয়েছে। তাহলে এগুলো ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের ব্যাপার। এবার প্রভিশনস রিলেটিং কাউন্সেলিং ফর রেকমেন্ডেশন, তাহলে রেকমেন্ডেশন লেটার যারা পাঠাবেন তাদের বিভিন্ন প্রসেস বলা আছে। কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্টের পরে তাদেরকে রেকমেন্ডেশনের জন্য বাছাই করে পাঠানো হবে, সেগুলো অফিস ওয়ার্ক, ওগুলো আমাদের কিছু কাজ নেই ওখানে। এই ছিল মোটামুটি আজকের গেজেট। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।